কে যে ছাত্রলীগ আর কে যে ছাত্র শিবির আমরা এখনো কিন্তু বুঝতে পারি। ছাত্রলীগের সঙ্গে জড়িত ছিল, এখন যিনি ভিপি হলেন। সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হয়েছে। কেমন লাগলো আপনার কাছে ডাকসু নির্বাচন? প্রথমত এটা একটা ব্যতিক্রম ধর্মী ইতিহাস। এরকম ঘটনা ঘটতে পারে আমাদের বেশিরভাগ মানুষ আমরা বুঝতেও পারিনি, জানতেও পারিনি। আমাদের মধ্যে যারা খুব অতি জ্ঞানী আছেন তারা হয়তো তাদের কাছে তথ্য ছিল, উপাত্ত ছিল, কিন্তু অতি জ্ঞানীদের সংখ্যা তো আসলে অযুতাংশেও পড়ে না। মানে 10 লাখে একজন আমাদের দেশে অতি জ্ঞানী লোক নেই। আমরা যারা অ্যাভারেজ ব্রেন আমাদের যাদের মধ্যে আছে তা আমরা ধরে নিয়েছিলাম এখানে ছাত্রদল খুব ভালো করবে। 2 নম্বর হলো যে ছাত্রদল যদি ভালো করতে না পারে তারা শক্তি প্রয়োগ করবে, মারামারি করবে, কাটাকাটি করবে। তারপরে অতীতে যেভাবে হচ্ছে ব্যালট বাক্স ছিনতাই হবে, কিন্তু এই কোনো কিছুই এটা হয়নি। এটা একটা ব্যতিক্রম ধর্মী। প্রশংসা করতে চাইলেও প্রশংসা করতে পারেন, না করতে চাইলেও আপনি বলতে পারেন যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে স্পিরিট ছিল, যে উদ্দামতা ছিল, যে কোনো জিনিসের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর যে শক্তিটা ছিল সেটা এখন অনেকটা মাইল্ড হয়ে গেছে, শান্তিপূর্ণ হয়ে গেছে। এগুলো একটা। 2 নম্বর হলো যে এই প্রথম একটা নির্বাচন, যে নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের চারিদিকে বিশাল সমর্থক শ্রেণী দুটো অংশে তারা দাঁড়িয়ে কোথাও নীরবতা পালন করেছে এবং কাদের সংখ্যা বেশি ওটা তারা প্রদর্শন করেছে। যেমন নীলক্ষেতে একদিকে ছাত্রদলের সমর্থক বিএনপির যারা নেতাকর্মী তারা, অন্যদিকে জামাতের কর্মী সমর্থকরা। আবার শাহবাগে গিয়ে দেখা গেল যুবদলের যারা নেতাকর্মী আছেন তারা স্লোগান দিল এবং খুবই যাকে বলা হয় জঙ্গি কায়দায় তারা স্লোগান দিল প্রতিপক্ষকে ভয় দেখানোর জন্য। আবার অন্য একটা অংশে গিয়ে দেখলাম যে শিবিরের যারা লোকজন আছে তারা রীতিমতো তারেক রহমান সাহেবকে উদ্দেশ্য করে স্লোগান দিতে থাকলো যে তার কাছে কি খবর আছে যে আমাদের ভাই ইতিমধ্যে যে ভিপি হয়ে গেছে। তো এইরকম যে একটা দৃশ্য, সেই দৃশ্যে অনেক মানুষকে যারা বাংলাদেশ নিয়ে রাজনীতি নিয়ে চিন্তা ভাবনা করেন সারাটা রাত তাদের কাউকে ঘুমোতে দেয়নি। এটা রিয়েলিটি। আর তার মধ্যে আমিও ব্যতিক্রম ছিলাম না। এখন এই যে জয় পরাজয় এটার পরিণতিটা কি হতে পারে? আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই মুহূর্তে আসলে ভাবের যে রাজনীতি চলছে, ভাবের রাজনীতি হলো কার কত ক্ষমতা আছে এবং সেই ক্ষমতা সচিবালয় ডক্টর মোহাম্মদ ইউনূসের যমুনা থেকে কার উপর কতটা আশীর্বাদ আছে ওটার উপর আসলে রাজনীতির শক্তিমত্তা নির্ভর করছে, মব করার ক্ষমতা নির্ভর করছে এবং প্রশাসন থেকে শুরু করে অন্যান্য যে সকল বিষয়, মিডিয়ার উপরে যে নিয়ন্ত্রণ ওটার উপরে নির্ভর করছে ভাবের রাজনীতি। তো এখন এই যে ডাকসুতে যে শিবিরের জামাতের যে একটা অবিস্মরণীয় বিজয় হলো, এতে করে জামাত এবং শিবিরের যে ভাব এবং তাদের যে ভাবের রাজনীতি এটার অনেক ওজন বেড়ে গেল। আমরা প্রথম দিকে যেটা জানতাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস, এনসিপি এবং জামাত এদের মধ্যে আসলে কোনো পার্থক্য নেই। তারা একই বৃন্তে তিনটা গোলাপ ফুল ফুটে আছে একই বৃন্তে। মধ্যে যখন ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমান সাহেবের বৈঠক হলো তখন আমরা বললাম যে কী অবস্থা, গোলাপ ফুলের বাকি দুটো ফুল কি বৃন্ত থেকে ঝরে পড়লো, এনসিপিকে আলাদা হয়ে গেল। তারপরে যখন এই জুলাই কি একটা ঘোষণাপত্র প্রকাশ করা হলো আগস্টের 6 তারিখে বা 5 তারিখে, 6 তারিখে বোধহয় সম্ভবত 5 আগস্টে এটা করা হয়েছিল। তো 5 আগস্ট বিকেলে যেটা করা হলো ওই দিন এনসিপির যারা কর্তা ব্যক্তি 5 জন তারা রাগ করে চলে গেলেন, অভিমান করে চলে গেলেন কক্সবাজার। তখন আমরা আরও বিমর্ষ হয়ে করলাম যে এ কী হলো, ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তাদের এত দূরত্ব হলো কেন? ওনারাই তো ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়োগ দিয়েছেন, তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের নিয়োগকর্তা, মাস্টার মাইন্ড। তো তারা যদি চলে যান তার ডক্টর মোহাম্মদ ইউনূসের কী হবে? তিনি কি শেষ অবধি এই মির্জা ফখরুল সাহেব, তারপরে সালাউদ্দিন সাহেব, তারপরে তারেক রহমান সাহেব একেবারে তাদের কুক্ষিগত হয়ে গেলেন কিনা, এরকম আমরা যখন চিন্তা করছিলাম ওটাও একটা ভাবের রাজনীতি ছিল। মানে ওটা প্র্যাকটিক্যালিটি ছিল না, কিন্তু আমাদের মনে মনে আমরা একটা ধুমায়িত ভাব ছিল। এখন এই যে ডাকসু নির্বাচন হলো এটার যে ফলাফল, এই ফলাফলের ক্ষেত্রে আমাদের কাছে মনে হচ্ছে যে আমাদের যে ভাব, সেই ভাবের রাজনীতিতে আবার আমরা সেই 2024 সনের আগস্ট সেপ্টেম্বর মাসে ফিরে গেছি। তখন যেভাবে এনসিপি, জামাত, ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে একটা দহরম মহরম সম্পর্ক ছিল, চটচটে রিলেশনশিপ, স্থিতিস্থাপক যেটাকে বলা হয়, চটচটে রিলেশনশিপ, আলাদা করতে পারবেন না। তো এই তিনটি শক্তি, যমুনার যে শক্তি, এনসিপির যে শক্তি এবং জামায়াতে ইসলামের যে শক্তি, এই তিনটে শক্তি আবার তারা এক হয়ে গেল। আর
বিএনপি সঙ্গতির কারণেই এই যমুনা কেন্দ্রিক তাদের যে একটা ভাবসাব তৈরি হয়ে গিয়েছিল, এর থেকে তারা পিছিয়ে পড়লো। আজকের দিন পর্যন্ত আমার কাছে এটাই মনে হয়েছে। তার মানে ডাকসুর এই ফল আপনার কাছে মনে হচ্ছে একই বৃন্তে যারা তিনটি ফুল তাদের সমন্বয়ের একটা ফলাফল, নতুন একটা সমন্বয় হলো, নতুন একটা সমন্বয়। লন্ডন বৈঠকের পরে এই দুটো ফুল মানে একটা বৃন্তে আপনার মনে হয় না যে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবেই জামাতে ইসলামকে ছাত্র শিবিরকে ভোট দিয়েছে? না, এখানে স্বতঃস্ফূর্ত তো অবশ্যই, সবার মুখে হাসি ছিল, এবং এখানে তো জোর করে পিস্তল ঠেকিয়ে কোনো ভোট দেওয়া হয়নি, তারপর শেষে কাউকে জোর করে বুথ ঢুকানো হয়নি, সবার মধ্যে একটা স্বতঃস্ফূর্ততা ছিল। এখন এমনও হতে পারে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবাই যারা ভোট দিয়েছেন সবাই ছাত্র শিবির হয়ে গেছেন, একটা সমীকরণ। আবার দ্বিতীয় আর একটা হতে পারে যে কোনো কারণে ছাত্রদল বিএনপি তাদের প্রতি বিক্ষুব্ধ, সাধারণ ছাত্রছাত্রীরা তাদের আচার আচরণে যে এটা হওয়া উচিত নয়, এদিকে টেম্পো স্ট্যান্ড দখল, বাস দখল, চাঁদাবাজির যে সকল অভিযোগ আসছে, তো সেক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী যারা ছাত্রছাত্রী আছেন তারা তাদের ব্যালটের মাধ্যমে তাদের যে রিগ্রেট, সেই রিগ্রেটটা প্রকাশ করে মূলত বিএনপিকে একটা সতর্ক বার্তা দিতে চাচ্ছে। ইন্টেলিজেন্টলি এটাও হতে পারে। আর থার্ডলি হতে পারে কনস্পিরেসি। সেই কনস্পিরেসিটা হলো যে আমরা তো আগে জানি যে ছাত্র শিবিরের সঙ্গে ছাত্রলীগের একটা নিদারুণ সম্পর্ক ছিল, অসাধারণ সম্পর্ক ছিল। কে যে ছাত্রলীগ আর কে যে ছাত্র শিবির আমরা এখনও কিন্তু বুঝতে পারছি না, টিল নাও। হাতে গোনা কয়েকজন মাত্র তারা সামনে এসে বলছেন যে আমরা শিবিরের সভাপতি, কিন্তু ছাত্রলীগের সঙ্গে জড়িত ছিল এখন যিনি ভিপি হলেন। কিন্তু এর বাইরেও এখন সন্দেহ এত দানা বেঁধে গেছে যে অনেকে মনে করছে যে ছাত্রদলের বড় বড় যারা প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ওদের চেহারার মধ্যে একটা দাড়িপাল্লা ভাবসাব অনেকে খোঁজার চেষ্টা করেছে যে ওরাও শিবির হতে পারে। আবার অনেকে বলছে যে আরে কি বলো, ওই যে রাব্বানি ছিল, তারপরে ওই সাদ্দাম ছিল, এরাও মূলত শিবিরের লোক। মানে মানুষের ইমান, রাজনীতির যে ইমানটা, সেই ইমানটাই আসলে নষ্ট হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে কেউ বলছে যে শামীম ওসমান সেই কি যেন কলকাতা থেকে নির্দেশ দিয়েছেন যে সব ভোট যেন ছাত্রলীগের সব ভোট যেন শিবিরে যায়। এখন হয় কি, যারা পরাজিত হয়, গরু হারালে আছে না অনেক সময় গৃহস্থ তার স্ত্রীকে মা বলে ডাকে, এরকম আমরা ছোটোকালে গল্প শুনছি। মানে যার মাল সামান চলে যায় তার ইমান চলে যায়। এখন যারা পরাজিত হয়েছে বা যারা মনে মনে চায়নি যে শিবির ক্ষমতা আসুক, তাদের অনেকেরই আসলে নানা রকম কল্পকাহিনী মনের মধ্যে চলে আসছে, এরকম নানা রকম সমীকরণ শুনতে পাচ্ছি। ইটস ভেরি ইন্টারেস্টিং, ভাবতে ভালো লাগে। আপনার কথা শুনতেও আমারও ইন্টারেস্টিং মনে হচ্ছিল। অনেকগুলি পয়েন্ট আপনি একসাথে বলেছেন। আমি নিশ্চয়ই সব পয়েন্ট নিয়ে আপনার সাথে আরেকটু বিস্তারিত আলাপ করতে পারবো। আমরা সাইফুল ইসলামকে আমাদের সাথে নিয়ে নিই। অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে যুক্ত আছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে দৃশ্য দেখে আমরা বরাবর অভ্যস্ত, সেই দৃশ্যের পুরো উল্টো দৃশ্য ছিল গতকাল। যে ছাত্র শিবিরকে আমরা কখনোই ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে রাজনীতি করা, প্রকাশ্যে তারা জয়ী হওয়া তো অনেক দূরের কথা, এতগুলো পলেরে জয় হওয়া তো আরও দূরের কথা, আমরা কখনো দেখিনি। এই যে ছাত্র শিবিরের ফিরে আসা বলেন বা ছাত্র শিবিরের এই অবস্থানটা, আমি যেটা বললাম, অধিষ্ঠিত হওয়ার কারণ কি মনে হয় আপনার? আপনাকে ধন্যবাদ প্রিয়ভাজন গোলাম মাওলা রনি। আপনার জনপ্রিয় অনুষ্ঠানের দর্শক শ্রোতা যারা আছেন আপনাদেরকে শুভেচ্ছা জানাই এবং ধন্যবাদ জানাই। এটা প্রথমত ঢাকা বিশ্ববিদ্যালয়ে গতকাল যে একটা আনন্দ উৎসবের পরিবেশে ভোট হয়েছে, তো সেটা একটা বাস্তব ঘটনা। বহু বছর পরে এরকম একটা উৎফুল্ল সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তারপর নির্বাচন হয়েছে। নির্বাচন নিয়ে নানা অভিযোগ আছে, সমালোচনা আছে, পক্ষপাতিত্বের এটা ওটা, কিন্তু আমার ধারণা যে যেসব অভিযোগ আছে সেই অভিযোগ দিয়ে নির্বাচনের ফলাফলের বড় ধরনের কোনো পরিবর্তন তাতে হতো না। কারণ বিজয়ীদের সাথে অন্যদের পার্থক্যটা এত বড় যে যেসব ম্যাল প্র্যাকটিসের কথা আলোচনা এসছে সেটা নির্বাচনী ফলাফলকে কখনো পরিবর্তন করতো না, এটা হিসাবের মধ্যে নেওয়া দরকার। দ্বিতীয়ত হচ্ছে, আপনি বলছিলেন আপনার রাত জাগার কথা, গোলাম মাওলা রনি রাত জেগেছেন, আমিও 2:30 পর্যন্ত দেখেছি। যখন একটা ট্রেন্ড সেট হলো বলে মনে হলো, তখন আমি বুঝতে পেরেছি কি দিকে যাচ্ছে, তখন আমি আসলে তখন ঘুমানোর চেষ্টা করেছি। আর সম্ভবত 2009 সালের পরে বাংলাদেশে অন্য কোনো নির্বাচন নিয়ে সারা দেশে মানুষ এভাবে সম্ভবত রাত জাগেনি, যদি আমি ভুল না করে থাকি। একটা টানটান উত্তেজনা।
আজকে আমি গণতন্ত্র মঞ্চের একটা অনুষ্ঠানে বলেছিলাম সকালবেলা, একটা শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র সংসদ নির্বাচন মনে হচ্ছে এটা শিক্ষাঙ্গনের ছাত্র সংসদের নির্বাচন, এটা একটা রাজনৈতিক প্রতিষ্ঠানের যেন একটা বিশাল রাজনৈতিক প্রতিষ্ঠানের নির্বাচন, যার সাথে ক্ষমতায় থাকা না থাকার প্রশ্ন যুক্ত। এবং আপনারা মিডিয়ারা, অনলাইন বলি, টেলিভিশন বলি, প্রিন্ট, এটাকে যে হাইপটা যে পর্যায়ে নিয়ে গেছেন, এটা আমার মনে হচ্ছে একটু পেশাদারিত্বের একটা বিরাট ঘাটতি। এবং এর মধ্যে মানে বোঝা গেল অন্য কোনো ঘটনার চেয়ে এটা নিয়ে, কারণ এর মধ্যে একটা বিনোদনের ব্যাপারও আছে, কঠিন রাজনৈতিক বাস্তবতা যেমন আছে, এসব উত্তেজনার মধ্যে অন্য একটা অ্যামিউজমেন্ট, একটা বিনোদন, সেগুলোর এখানে কাজ করছে। তো মিডিয়া তো তার এগুলো বাড়াতে চায়, নিজের ভিউ বাড়াতে চায় এগুলোর জন্য। এটা একটা এটার অপ্রয়োজনীয় একটা হাইপ তারপরে তোলা হয়েছিল বলে আমার ধারণা। আরেকটা হলো, আমি মনে করি যে ছাত্র শিবিরের এখানে যে শব্দটার কথা 1 বছর ধরে আমরা পরিচিত, মেটিকুলাসলি ডিজাইনড, আমি বলেছি কালকে থেকে বলেছি এবং আজকে আমি বহু জায়গায় বলেছি। এবং আওয়ামী লীগের গত 14-15 বছরে, একটু আগে রনি ভাই যেটা উল্লেখ করছিলেন যে ছাত্র লীগের বুকে পিঠে কোলে থেকে ছাত্র শিবির নিজের অস্তিত্বের জন্য যেভাবে কাজ করে এসছে, আর ছাত্রলীগ আর শিবিরকে তো খুব বেশি আলাদা করা যায় না, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, সম্ভবত এটা আরও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানও মোটামুটি একই রকমের জায়গাটা। ফলে সেই জায়গা থেকে আওয়ামী লীগের যে ফ্যাসিবাদী দুঃশাসন বলি, এটা প্রকারান্তরে এ ধরনের একটা শক্তির উত্থানের একটা পরোক্ষ জমিন তারা কিন্তু তৈরি করে দিয়েছিলেন। এটা পুঞ্জীভূত ক্ষোভ ছিল, বিক্ষোভ ছিল, এবং তারা তো এক অর্থে কিন্তু মজলুমও হয়েছে, তারা নানাভাবে নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে। মনস্তাত্ত্বিকভাবে মানুষ নির্যাতিত, নিপীড়িত, মজলুমদের পক্ষে থাকে। আর যদি সেটা সচেতন ছাত্র সমাজ হয়, যাদেরকে আমরা এনলাইটেন্ড ইন্টেলিজেন্সিয়া বলতে পারি, তো তাদের তো একটা পক্ষপাতিত্ব কাজ করবে। মনে হয় না যে 16 বছরের ছাত্র দল আসলে তার চেয়ে বেশি নির্যাতিত হয়েছে? না, ছাত্র দলও হয়েছে, কিন্তু ওই যে বলে মেটিকুলাসলি প্রত্যেকটা ছাত্রের সাথে যে কাজ করার যে সম্পর্ক, এর সাথে আরও অনেক বিষয় যুক্ত হয়েছে। ব্যক্তি ছাত্রদের সাথে তাদের সম্পর্ক, যোগাযোগ, আপনি জানেন এগুলো অনেকগুলো বিষয় এখানে কাজ করেছে। আর গত 1 বছরে এবারকার অভ্যুত্থানের পরে আমরা যে অন্তর্বর্তী সরকার গঠন করেছি, যেটা গোলাম মাওলা রনির বক্তব্যের মধ্য দিয়ে বেরিয়ে এসছে, এই সরকারের নানাভাবে যে মদত শিক্ষা প্রতিষ্ঠান এবং তার গোটা তার বহুমাত্রিক তার যে সহযোগিতা এবং তার এই পৃষ্ঠপোষকতা লাভ করা, এটার এবারকার বিজয়ের পেছনে যেমন হলগুলোতে আগে থেকে অবস্থান নেওয়া, হলগুলোকে কার্যত তাদের একটা অবস্থান তৈরি করা, এগুলো অনেকগুলো জিনিস কাজ করেছে। তবে আরেকটা আমি গুরুত্বপূর্ণ মনে করব যে ছাত্রদল, প্রগতিশীল গণতান্ত্রিক বা বামপন্থী ধারার যে ছাত্র সংগঠন, এবং তারা এই যে নতুন প্রজন্মের, তাদের সাথেও তাদের এনগেজমেন্টে নিশ্চয়ই কোথাও না কোথাও একটা দূরত্বের, তাদের যে ভাষা, তাদের শব্দ, মুক্তিযুদ্ধে যুদ্ধাপরাধের বিচার, মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ প্রশ্ন, তার সাথে যুক্ত অনেকগুলো প্রশ্ন, কেবলমাত্র এই প্রশ্নগুলো দিয়ে অথবা যুদ্ধাপরাধের প্রশ্ন দিয়ে এই তরুণ প্রজন্মকে পুরোপুরি কিন্তু উদ্বুদ্ধ করা যায়নি। তাহলে এর সাথে তাদের 21 শতাব্দীতে তাদের ভাবনা চিন্তা, তাদের মনোজগতের যে পরিবর্তন হয়েছে, যে মনোজগতের মধ্যে তাদের বস্তুগত অবস্থান, বিষয়গত অবস্থান, তাদের শিক্ষা জীবন, পরবর্তী জীবন, তার নিরাপদ জীবন, তার বেকারত্ব, তার কর্মসংস্থান, তার ভবিষ্যৎ, এবং কিছুটা ব্যক্তি মর্যাদারও কিছুটা প্রশ্ন, এই প্রশ্নগুলোকে সম্ভবত বিবেচনার মধ্যে নেওয়া দরকার, যেটা অন্যরা ঠিক ওই মাত্রায় নেয়নি তা বলবো না, ওই মাত্রায় হয়তো বিবেচনার মধ্যে আনতে পারেননি। এই জায়গা থেকে একটা বিচ্ছিন্নতাবোধের জায়গাটা তৈরি হয়েছে। কিন্তু আমি একই সাথে এটাও মনে করি, নির্বাচনটাকে আমি ইতিমধ্যে এটাকে আমি নিজে অভিনন্দন জানিয়েছি। এটা আলটিমেটলি তাদের একটা রায় তারা দিয়েছেন। সেই রায়টাকে আপনার পছন্দ না হতে পারে, কিন্তু রায়টাকে অস্বীকার করবার কোনো সুযোগ মানে ইথিক্যালি নাই, মোরালি নাই। আপনি অন্য অনেকগুলো সমালোচনা উচিত হবে না, না, সেটা উচিত হবে না, সেটা করতে পারেন। আরেকটা সিনারিও দেখেন না, সেখানে আমাদের স্বতন্ত্র প্রার্থী ইভেন ওমামা বা শামীম বা জিএস হিসাবে মেঘমল্লার, তারা তো অনেক ভোট তারা পেয়েছেন,
এবং এবারকার এটার এই যে তাদের যে নানা ডিবেট, পলিমিক্স, আলাপ আলোচনা, যেরকম একটা আদর্শিকভাবে যাদেরকে বৈরী মনে করা হয়, প্রতিপক্ষ মনে করা হয়, তাদের সাথে যে সম্পর্ক, বিতর্ক, এবং দিন শেষে আবার যে সৌভ্রাতৃত্বের যে সম্পর্ক, এটা নিশ্চয়ই একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর এখানে লাস্ট বলি, বা অনেকে বলেন যে বাংলাদেশের নির্বাচনের কোনো পরিবেশ নাই। ঢাকা বিশ্ববিদ্যালয় এটা কিন্তু প্রমাণ করেছে, যদি উইল থাকে, যদি পলিটিক্যাল উইল কাজ করে বা যদি অ্যাডমিনিস্ট্রেটিভ উইলও যদি কাজ করে, তা এবং সকল পক্ষ, এখানে গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার হচ্ছে অংশগ্রহণকারী দল, সংগঠনগুলো বা রাজনৈতিক দলগুলো, যদি উইল কাজ করে, তাহলে কিন্তু জাতীয় নির্বাচনও এটা ওই অর্থে এটা এক ধরনের ডেমনস্ট্রেশন বলতে পারেন, যে জাতীয় নির্বাচন, এটা আমি সবসময় বলি, এটা ডিপেন্ড করে সরকারের পলিটিক্যাল উইলের উপরে, এবং এটা একটা অর্গানিক প্রসেস। পলিটিক্যাল পার্টি, সরকার, ইলেকশন কমিশন, জনগণকে তারা যদি এটা একটা যৌথ অর্কেস্ট্রার মতন যদি আনতে পারেন, বাদবাকি যে সমস্ত প্রতিবন্ধক সেটাকে মোকাবেলা করা সম্ভব। এটা বার্তা কি দিচ্ছে, আমি বার্তার জন্য আমি সেই বার্তাটা নিয়ে আমি পরবর্তীকালে কথা বলছি, কারণ আমি এই পর্বটা শেষ করিনি। গোলাম মাওলা রনি এবং আপনি সাইফুল হক দুজনেই একসাথে একটা প্রসঙ্গে একমত হয়েছেন, সেটি হচ্ছে, গোলাম মাওলা রনির কাছে যাই, তারপর আমি সাইফুল হকের কাছে ফিরছি, যে ছাত্রলীগ এইখানে আসলে ছাত্র শিবিরকে জেতাতে সহায়তা করেছে। এটা গতকাল থেকেই ঘুরছে, কারণ গতকালে যখন আমার এখানে বিএনপি নেতা আসাদুজ্জামান রিপন এসছেন, তিনিও একই সাথে বলেছেন যে ছাত্রলীগের সকল ভোট গিয়েছে হচ্ছে ছাত্র শিবিরের প্যানেলে। কিন্তু ছাত্রলীগ বলেন, আওয়ামী লীগ বলেন, তারা স্পষ্টত মনে করে 5ই আগস্টের যে ঘটনা, সেই ঘটনার, তাদের এই বিতাড়িত হওয়ার ঘটনার অন্যতম কারণ হচ্ছে ছাত্র শিবির এবং জামাতে ইসলামী। মানে 5ই আগস্টের এই গণ অভ্যুত্থান থেকে শুরু করে 1 বছরের মাথায় কেন তারা এই ভোটটা তাদের এই সবচেয়ে বড় শত্রুকে দিতে যাবে? প্রথমত আমি আপনাকে একটু সংশোধন করে দিই, আমি এই গুজবগুলোর কথা বলেছি, যে আমার নিজে মনে করি না যে ছাত্রলীগের যারা ভোটার আছে তারা এখানে ক্যাম্পাসে এসে শিবিরকে ভোট দিয়েছে, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করিনি। কিন্তু এখানে শিবির খুব ভালো করেছে। কেন ভালো করেছে? আমি যখন সংসদ সদস্য ছিলাম তখন থেকেই মূলত জামাত, শিবির, এদের অনেকের সাথে আমার ব্যক্তিগতভাবে মত বিনিময় করার সুযোগ হয়। আমি কট্টর আওয়ামী লীগপন্থী ছিলাম, কিন্তু কেন জানি জামাতের যারা লোকজন আছে তারা আমাকে বিশ্বাস করতেন, আমার কাছে আসতেন। এবং আমি যখন জেলে ছিলাম 2012 সালে, তখন জামাত শিবিরের অনেক লোকের সঙ্গে, যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন, তাদের সঙ্গে আমার জেলখানাতে মত বিনিময় করার সুযোগ হয়েছে। এবং আমি জেল থেকে বের হয়ে ধারাবাহিকভাবে এই কথাগুলো লিখেছিলাম। তো সেখানে জনাব মীর কাসেম সাহেব, অত্যন্ত প্রভাবশালী একজন নেতা, তিনি আমাকে বলেছিলেন একদিন যে দেখুন, যদি পুলিশ নিউট্রাল হয়ে যায় তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে আমাদের 10,000 ছাত্রছাত্রী রয়েছে ডেডিকেটেড, এবং তারা রাজনীতি, অর্থনীতি, লেখাপড়া সব ক্ষেত্রে শীর্ষ। এমনকি যদি ছাত্রলীগ, ছাত্রদল ওদের সাথে মারামারি করতে চায়, ওদেরকে ক্যাম্পাস ছাড়া করতে লাগবে 1 ঘন্টা, জাস্ট 1 ঘন্টার মধ্যে আমরা ওদেরকে ক্যাম্পাস ছাড়া করতে পারবো। 10,000 লোক আমাদের আছে। এই কথা উনি আমাকে 2012 সালে বলেছিলেন, এবং ওই একই কথা আমি লিখেছিলাম বাংলাদেশ প্রতিদিন এবং নয়াদিগন্ত পত্রিকা, আমি জেল থেকে বের হয়ে। কিন্তু আসলে সরকার তখন এটা কগনিজেন্সে নেয়নি। তো 2012 সালে যদি তাদের 10,000 লোক থাকে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়, তো সেক্ষেত্রে এখন সেটা যদি 20,000 হয়ে যায়, অবাক হওয়ার তো কিছু নেই। মানে তারাই তাদের জন্য জিতেছে আপনার মতো? আমি একটা জিনিস বলছি, যে এই সমীকরণটা যেটা আমি প্র্যাকটিক্যালি রিয়েলিটি, আর পরবর্তীতে হলো যে ওটার একটা গ্রুমিং, যে 10,000 যদি 2012 সনে হয়, তাহলে 2025 সনে সেটা সংগতিকরণ 20,000 হয়ে যেতে পারে। আর একটা বাস্তব ঘটনা শুনুন, তাহলে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন। আমি 2025 সনের ফেব্রুয়ারি মাসের ঘটনা। তো নিউ মার্কেটে একদিন হাঁটছি সন্ধ্যার পরে, তো দেখলাম যে 10-12টা ছেলে, তারা এসে সালাম দিল। আমি জিজ্ঞেস করলাম যে তোমরা কারা? তো পরিচয় দিল, আমরা ছাত্রদলের, কেউ জয়েন্ট সেক্রেটারি ঢাকা কলেজের, কেউ অমুক অমুক অমুক। আমি বললাম যে এখানে তোমরা ঘুরোচ্ছ কেন? বলে আমরা তো ক্যাম্পাসে ঢুকতে পারছি না। মানে 2025 সনের ফেব্রুয়ারি মাসের পর্যন্ত ক্যাম্পাসগুলো কিন্তু ওই সমন্বয়ক ছাত্র শিবির ওনাদের দখলে ছিল। তাহলে ধরুন 2024 সনের আগস্ট থেকে 2025 সনের ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত ছাত্রদলকে ক্যাম্পাসে তারা ঢুকতে দেয়নি। তাহলে এই সময়টাতে তাদের যে প্রচার, প্রোপাগান্ডা, এবং এই সময়টাতে যে একটা নির্বাচন হবে, ওটা ছাত্রদল ফেব্রুয়ারি মাসে কাউন্ট করতে পারেনি।
কিন্তু তারা কিন্তু 2024 সনের আগস্ট মাসে তারা প্ল্যান করে রেখেছে যে এই সময় তারা হবে। সো ইট মে বি ম্যাটিকুলাস ডিজাইন। 2 নম্বরে যেটা হলো যে কাজটি ডিজাস্টার হয়ে গেছে ছাত্রদলের জন্য, তারা এপ্রিলে এসে ক্যাম্পাসগুলো ছেড়ে দিয়েছে। ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা কলেজ থেকে শুরু করে সমস্ত ক্যাম্পাসগুলো ছাত্রদলের জন্য ছেড়ে দিয়েছে। ফলে কি হলো, রাতারাতি এসে দেখা গেল যে ওই এলাকাতে শত শত মোটরসাইকেল, এবং রাত্রি 9টা, 10টা, 11টা, 12টা পর্যন্ত ছাত্রদলের ছেলেদের সেই হই হুলোর আড্ডাবাজি, এবং ওখানে অন্য যে নেতিবাচক যে প্রচারণাগুলো সেগুলো হয়ে গেল। ফলে আশেপাশের যারা লোকজন তারা বললো আগেই তো ভালো ছিল, ওখানে তো ছাত্র শিবিরের যারা লোকজন ছিল তারা তো কোনোদিন এভাবে সন্ধ্যার পর আড্ডা মারেনি। অর্থাৎ এপ্রিল পর্যন্ত 2024-এর আগস্ট থেকে এপ্রিল পর্যন্ত তাদের বিরুদ্ধে অভিযোগের সুযোগ তৈরি করে দিচ্ছে। হ্যাঁ, সুযোগ তৈরি করে দিচ্ছে। আপনি যে পয়েন্টগুলিতে আছেন, আমি বলছিলাম যে সাইফুল হক ভিন্ন পয়েন্ট নিশ্চয়ই বলতে চান, কারণ তিনি বলছিলেন যে এখানে কমিটিতে, ছাত্রলীগের কমিটিতে অনেক কিছুতে বুকে পিঠে করে ছাত্র শিবিরকে তৈরি করা হয়েছে। আমি বোধহয় আমি একটু বিরতির পর সাইফুল হকের কাছে ফিরতে চাই। দর্শক, ছোট্ট একটা বিরতির পরে ফিরব। অনেক ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য। বিরতিতে যাওয়ার আগে যে আলোচনা আমরা ছিলাম যে ছাত্রলীগ কেন আসলে ছাত্র শিবিরকে ডাকসুতে জিতাতে চাইবেন, এই দুই আলাপই করছিলেন গোলাম মরওয়ার রনি, তার উত্তরটা বলছিলেন, এবং সাইফুল হকের উত্তরটা আমরা জানতে চাই। কেন মনে হয় আসলে কেন করবে এটা? না, আমি এই যুক্তিটা করছি না যে ছাত্রলীগের কারণেই ছাত্র শিবিরের প্যানেল জিতেছে, এরকম সহজ সমীকরণ করাটা এটা মনে হয় সত্যের উপরে, বাস্তবতার উপরে এটা মানে ঠিক হবে না। এগুলো রাজনৈতিক ভাষ্য, মূল্যায়ন, পর্যালোচনা অথবা বিশ্লেষণ, এখানে একটা প্রভাব কাজ করতে পারে, নানা ইম্প্যাক্ট থাকতে পারে, কিন্তু এটা বললে আপনি সহজীকরণের তাহলে জিনিসটার আর খুব বেশি আলোচনার আর তেমন কিছু থাকে না। আমার কাছে যেটা বরঞ্চ মনে হয়েছে, যেটা বললাম, যে তারা বরঞ্চ এইতে তাদের কয়েক দশক ধরে তাদের যে পরিকল্পিত কাজ, এবং তার সাথে বিশেষ করে এবার অভ্যুত্থানের পরে এই সরকারের সাথে জামাত, শিবির, এনসিপি এবং সরকার, তারা মিলে এক ধরনের ট্রায়ো যেটা তারপর গড়ে উঠেছে। অন্যরা যখন ফুটপাত দখল করে, অন্যরা যখন হয়তো বাজার কমিটি দখল করে, তখন এরা দেখা যাচ্ছে যে বিশ্ববিদ্যালয় দখল করছে, বড় বড় প্রতিষ্ঠান, মন্ত্রণালয়, সচিবালয় গুরুত্বপূর্ণ, যেগুলোতে পলিসি লেভেল যেগুলো গুরুত্বপূর্ণ, যেগুলো রাষ্ট্রের নীতি কাঠামো যেগুলো তৈরি করে, সে ব্যাপারে তাদের বরঞ্চ মনোযোগ অনেক বেশি। তো সব মিলে তার একটা আউটকামের জায়গাটা। আরেকটা যেটা আমি বলতে চাই যে এটাকে আপনি মানে প্রচলিত ধারার জায়গাটা খুব বেশি দূর এগোবে না, এই জিনিসটা একটু বিবেচনার মধ্যে একটু নেওয়া দরকার। হ্যাঁ, এই নির্বাচন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য কিছুটা ভূত যেমন নাকি পেছনে হাঁটে। ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসুর ঐতিহ্য হচ্ছে ভাষা আন্দোলন, আমাদের 60 দশকের লড়াই, 69-এর গণঅভ্যুত্থান, মুক্তিযুদ্ধ পরবর্তীকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু এখানে বলতে পারেন একটা সাম্রাজ্যবাদ বিরোধী, সাম্প্রদায়িকতা বিরোধী, একটা অসাম্প্রদায়িক গণতান্ত্রিক স্বৈরতন্ত্র বিরোধী, মুক্ত বুদ্ধি, মুক্ত চিন্তা, সেখানে যে জায়গাটা। ফলে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়, এটাই আমরা যে প্রাচ্যের অক্সফোর্ড বলি, একটা তার শিক্ষার একটা প্রশ্ন, আরেকটা হলো এই মুক্ত চিন্তার, মুক্ত বুদ্ধির জায়গাটা, যেটা আমাদের এই জাতি রাষ্ট্র গঠনের পিছনে ঢাকা বিশ্ববিদ্যালয় এটা সূতিকাগার হিসেবে কাজ করেছে। চিন্তার দিক থেকে, দর্শনের দিক থেকে, আইডিয়ার দিক থেকে প্রাথমিকভাবে বরফ ভাঙার যে কাজটা, আইস ব্রেকিং যে কাজটা প্রধানত, এবং যে জন্য 1971 সালে 25শে মার্চ পাকিস্তানিরা কিন্তু প্রথমত ঢাকা বিশ্ববিদ্যালয়কে তারা কিন্তু লক্ষ্যবস্তু করেছিল। এক ধরনের জেনোসাইড যেটা 25শে মার্চ কালো রাত্রে সংগঠিত হয়েছিল। এবার নির্বাচন সেই যাত্রার একটা উল্টো দিকে যাত্রা হয়েছে। তো এখানে এটা রাজনৈতিক পরাজয়ের অর্থটা হলো এইখানে, এই উল্টো দিকের যাত্রার, তো সেই যাত্রার পরিণতি কোথায় যাবে জানি না, কিন্তু আমি এটা মনে করি এর একটা ডেফিনিট এর একটা রাজনৈতিক অভিজ্ঞতা আছে। তার মানে হলো যে এটাকে আপনি, এবং এটা এক ধরনের আই ওপেনিং বলতে পারেন, একজন ওয়েক আপ কলও বলতে পারেন, যে এখন ধরুন আগামীকাল জাহাঙ্গীরনগরে কি জানি না, এরপরে এর তো শিক্ষা প্রতিষ্ঠানে কিছুটা হয়তো ইনফ্লুয়েন্স কাজ করবে, কিন্তু সামগ্রিকভাবে আবার যদি জাতীয় রাজনীতির ক্ষেত্রে বলেন,
এর বড় কোনো ইম্প্যাক্ট পড়বে সেটা আমি মনে করি না, কিন্তু একটা ইন্টেলেকচুয়াল লেভেলে চিন্তার জগতে একটা শ্রেণীর অংশের মধ্যে একটা প্রভাব, একটা ইম্প্যাক্ট, একদম ইনফ্লুয়েন্স অথবা কাজ করবে। কিন্তু সামগ্রিকভাবে যেখানে যে দেশে 12,60,00,000 উপরে ভোটার, তো সেখানে তো একটা নির্বাচন দিয়ে যদি সব কিছু যদি আপনি মেলাতে চান, কারণ অতীতের ডাকসু নির্বাচনগুলো যদি অতীতে বলি, এগুলো জাতীয় রাজনীতি নির্ধারণ করবার ক্ষেত্রে একটা হিস্টোরিক্যাল জাংশনে যখন আমরা দেশ গঠন করি অথবা কোনো জাগরণ অভ্যুত্থান, তখন একটা ভূমিকা রেখেছে। কিন্তু স্বাভাবিক রাজনৈতিক ক্ষেত্রে ডাকসু বা তার নেতৃত্ব কখনো জাতীয় রাজনীতির ক্ষেত্রে কখনো ওই নিয়ামকের ভূমিকা পালন করেনি। পরবর্তী পর্যায়ে যদি আমি মুক্তিযুদ্ধের পরবর্তী পর্যায়ে যদি সেটা যদি আমি আসি আর কি, হ্যাঁ 90 সালে ডাকসুতে ছাত্রদল 89-90তে পরে তারা যখন এলেন তখন তো অভ্যুত্থানের পরে, আর মানে 89তে জাস্ট ছাত্র গণঅভ্যুত্থানের আগে আগে, সেটা নিশ্চয়ই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। তো এই যাত্রার একটা রাজনৈতিক তাৎপর্যটা গুরুত্বপূর্ণ, যে আপনি নতুন প্রজন্মকে আপনি তাদের চাহিদা পূরণ করতে পারছেন না আইডিয়ার দিক থেকে, চিন্তার দিক থেকে, মনন জগতের ক্ষেত্রে, অথবা অবজেক্টিভলি তারা যে দেখতে চায়, আর সম্ভবত দম্ভ, অহমিকা, দখলদারিত্বের অথবা বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে যে অসহিষ্ণুতা, অন্যকে ছোট করা, হেয় করা, অন্যকে এক ধরনের ডিফেম করা অথবা তাকে হিউমিলিয়েট করা, এগুলো সম্ভবত সাধারণ মানুষও এখন, ছাত্র তরুণরা যাদেরকে আমি আলোকিত বুদ্ধিজীবী বলছি, এরা ছাড়া তো সাধারণ মানুষও আজকাল এগুলো গ্রহণ করে না। ফলে মানুষ যখন সুযোগ আসে ভোটের মধ্য দিয়ে, মানুষ তার জায়গাটা দেখিয়ে দিয়েছে। ওই জন্য বললাম একটা আই ওপেনিংয়ের জায়গাটা, এটা সবার জন্য, এগুলো বিবেচনার মধ্যে নেওয়া দরকার। তবে এটাকে জাতীয় রাজনীতির একটা ডেমনস্ট্রেশন হিসেবে দেখার কোনো সুযোগ নেই, কিন্তু এটা একটা বিবেচনার মধ্যে রাখা দরকার। এইটুকু নিশ্চয়ই আমি বিবেচনায় রাখতে চাই। গোলাম মোল্লা রনি, যে কথাটাই আসলে হচ্ছে যে সাইফুল হক যেটা বলছেন যে এরকম অন্যকে ছোট করা, আত্মবিশ্বাস, আত্মঅহংকার, দখলদারিত্ব অনেক কিছুই ছাত্রদলের থেকে বিমুখ করেছে। কিন্তু এইখানে অন্য যেসব প্যানেল ছিল, বাম গণতান্ত্রিক প্যানেলগুলো ছিল, স্বতন্ত্র প্যানেলগুলি ছিল, অনেক ছিল, যেখানে যদি সত্যি সত্যি দখলদারিত্ব এইরকম ছাত্রদলের নানা অভিযোগে সাধারণ শিক্ষার্থীরা তাদের বিক্ষুব্ধ হয়ে থাকে, তাহলে অন্য যে কাউকে তারা জেতানোর অপশন তাদের ছিল। এমন না যে জেতাতে হলে যে কোনো একজনকে জেতাতে হবে, কিন্তু তারা অন্য কাউকে বেছে নেয় নাই। তারা স্পেসিফিক নির্ধারিতভাবে ছাত্র শিবিরকেই বেছেছে। এই যে বেছে নেওয়ার ঘটনা বলছেন যে পিছনের দিকে হাঁটছে, কারণ মুক্তিযুদ্ধের ইতিহাস এইখানে, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেখানে 2013 সালে গণজাগরণ মঞ্চ নামে বিশাল এক উত্থান, আমরা তখনও তারা জেনজি, মানে ওই প্রজন্মই ছিল, জেনজিদের বয়সকালের প্রজন্ম ছিল তখন, তাদের সেই উত্থান এবং এখনকার জেনজিদের উত্থান একই বয়সকালে, দুটো পুরো আলাদা চিত্র আমরা দেখছি। মানে কেন মুক্তিযুদ্ধ এখন আর তাদের টানছে না, না মুক্তিযুদ্ধের প্রতি শ্রদ্ধা নাই, নাকি অন্য কোনো কিছু? আমি সাইফুল ভাইয়ের যে একটা কথা, ভূতের যে পা পিছন দিকে থাকে, ফলে ভূত সামনে এগুতে চাইলেও আলটিমেটলি সে পিছনের দিকে চলে যায়। এটার প্রেক্ষিতে ডাকসু নির্বাচন এবং এখনকার রাজনীতির বাস্তবতা নিয়ে কিছু বলতে চাই। প্রথম বক্তব্যটা হলো যে অতীতে আমাদের দেশের যারা বয়োবৃদ্ধ, প্রবীণ, প্রাজ্ঞ, তাদের যে সামাজিক মর্যাদা ছিল, কমান্ড ছিল রাজনৈতিক নেতৃত্বের ক্ষেত্রে সর্বত্র, ওটা এখন আর নেই। মানে এই গত 1 বছর যাবৎ সেটা নেই। এখন ছাত্র, সেটা হাই স্কুলের হোক কিংবা কলেজের হোক, এই গত 1 বছরে তারা বহু প্রিন্সিপালকে নিয়োগ দিয়েছে, বহু প্রিন্সিপালকে তারা তাড়িয়ে দিয়েছে ছাত্র। তো যেটা অতীতে কখনো কল্পনা করা যেত না। এই ছাত্র যারা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে পড়ে, তারা ভাইস চ্যান্সেলর নিয়োগ দিয়েছে এবং ভাইস চ্যান্সেলর তাদের প্রতি খুব কৃতজ্ঞতা প্রকাশ করে এখনও পর্যন্ত সেই ছাত্রদের আনুগত্য তারা করে যাচ্ছে। যেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন বিশ্ববিজয়ী নোবেল লরিয়েট, আমরা তার সামনে, আমি একজন সংসদ সদস্য ছিলাম, তো সংসদ সদস্য রাষ্ট্রীয় প্রোটোকলে এর সাথে আর বড় কোনো পদ পদবি হতে পারে না। কিন্তু আমার কাছে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে উচ্চতা, সেটা ছিল হিমালয় সম। তার সামনে বসবো, মানে তার সঙ্গে কথা বলবো, এটা আমি 2009-10 সনে কল্পনা করতে পারি না। আমার মনে পড়ে উনি যখন আমাকে একবার একটা ফোন করেছিলেন, এটা সম্ভবত 2009-10 সনে প্রথম, তো আমি এতটা আবেগ আপ্লুত হয়ে পড়েছিলাম
যে আমি কথা বলতে পারছিলাম না। তো ওই যে মুরব্বীদের যে 2009 সনে সম্মান করার যে জায়গা, সেটা এখন এমন হয়ে গেছে, সেই ডক্টর মোহাম্মদ ইউনূস তার 2009-এর চাইতে এখন আরও বয়স বেড়ে গেছে অনেক বছর, 15 বছর 16 বছর তো বয়স বেড়ে গেছে। তো এই প্রাজ্ঞতা নিয়ে তিনি আমার সন্তানের চেয়ে ছোট, মানে এই নাহিদ যারা আছেন, মাহফুজ যারা আছেন, আমার যারা জ্যেষ্ঠ সন্তান বড় ছেলে, তার চেয়ে 4-5 বছরের ছোট হবে বয়স। তো তাদেরকে তিনি সম্মান করছেন তার নিয়োগকর্তা রূপে, এবং তিনি বলছেন ওনারা হলেন মাস্টার মাইন্ড, এই যা কিছু করেছেন ওনারা আমাকে শুধু নিয়োগ দেননি, ওনারা মাস্টার মাইন্ড, ওনারা যে কাজকর্মগুলো করেছেন তার প্রেক্ষিতে আজ আমি এখানে আছি। ফলে আমরা অতীতে যে রোমন্থন করি স্মৃতির, যে আমাদের জাতীয় নেতা, ছাত্ররা জাতীয় নেতাদের কথা মতো পরামর্শ মতো আন্দোলন করবে, রক্ত দিবে, এবং রক্ত দিয়ে তারা আবার ঘরে চলে যাবে, চলে যাওয়ার পর যারা মুরব্বী তারা এসে পায়ের উপর পা তুলে মন্ত্রী হবে, এমপি হবে, দেশ চালাবে, এই যে একটা ট্র্যাডিশন, এই ট্র্যাডিশনটা এই জেএনজির কারণে এবার এসে সম্পূর্ণ উল্টো হয়ে গেছে। তাদের বক্তব্য হলো যে নো, আমরা রক্ত দিয়েছি আর তোমরা ভয়ে সব পালিয়েছিলে গর্তের মধ্যে, তোমরা শেখ হাসিনার ভয়ে সকাল একবার ইন্নালিল্লাহ, বিকেলবেলা একবার লা হাওলা লা কুওয়াতা, সন্ধ্যার সময় তোমাদের ঘুম আসে না, ডাক্তারের কাছ থেকে টেলিফোন করে 10-12টা ঘুমের বড়ি কিনে তারপর তোমরা ঘুমিয়ে গেছো, এবং ঘুমের মধ্যে ভূত দেখে আবার চিৎকার করে তোমরা লাফিয়ে উঠেছো, আর আমরা রক্ত দিয়েছি, সামনে বুক পেতেছি, তা আমাদের উপর তো তোমরা মাতব্বরি করতে পারবে না। এটা এই নতুন প্রজন্মের তরুণদের মধ্যে এই আত্মবিশ্বাস এমন পর্যায়ে চলে আসছে যে 10-12 জন এরকম আত্মপ্রত্যয়ী তরুণ, সেটা স্কুলের হোক, কলেজের হোক কিংবা বিশ্ববিদ্যালয়ের হোক, তারা যদি কোথাও গিয়ে দাঁড়ায়, ওখানে সেনাবাহিনীর একটা কমান্ড, ধরুন সেটা কর্নেলের আন্ডার একটা কমান্ড, অকার্যকর। গত 1 বছর আমরা দেখেছি পুলিশের একটা বড় কমান্ড সেখানে অকার্যকর। তো সমাজটা কিন্তু ওই পর্যায়ে চলে এসছে। ফলে এই বাস্তবতায় তরুণরা এই যে এখানে যে বিজয়ী হলো, এটাকে আমি এই মুহূর্তে প্রেডিক্ট করতে পারছি না যে এটার ফলাফলটা আসলে কোথায় যাবে, যদি আমরা গত 1 বছরের ঘটনা দেখি। এইগুলো 1। 2 নম্বর হলো যে সাইফুল ভাই যে আরেকটা কথা বললেন, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে প্রথাগত রাজনীতি বা ওই ক্যাম্পাসের যে ঐতিহ্য, সেই ঐতিহ্য হলো সাম্প্রদায়িকতা বিরোধী, আন্তর্জাতিকতাবাদ, বিশ্ব মানবতা, যেখানে কনজারভেটিভনেসের কোনো জায়গা নেই। তো এইবারের শিবিরের যে প্রচার এবং প্রোপাগান্ডা, তাতে মনে হয়েছে যে তারা হিজাবের মধ্যে নিজেদেরকে আবদ্ধ রাখেনি। কালকে স্লোগান দেখলাম, হ্যাঁ, বিশাল আকারে দেখলাম ওই হলের মধ্যে স্লোগান দিচ্ছে। আচ্ছা, হিজাব বলে স্লোগান। এনিওয়ে, মানে আমি প্রচারের সময় দেখলাম, এখন কি করবে আমি জানি না। তো তারা প্রচারের সময় হিজাবের মধ্যে রাখেনি। তাদের অনেক প্রার্থী, যারা নারী প্রার্থী, তারা আধুনিক পোশাকে ছিল, এবং একেবারে আধুনিক বলতে আল্ট্রা মডার্ন পোশাকে ছিল। তারা হিন্দুদেরকে তাদের ইদানিংকালে জামাতের রাজনীতি তারা অন্তর্ভুক্ত করতে চাচ্ছে, এবং তারা আরও অনেক কথাবার্তা বলছে যেটা আসলে সেকুলারিজমের সঙ্গে মিল হয়। এবং আপনি দেখেন দেশের বাইরে তাদের অনেক সাপোর্টার আছে, ইউটিউবে তাদের সাপোর্টার আছে, যারা সরাসরি একেবারে রীতিমতো মানে হিন্দু ধর্মাবলম্বী, তারপরে অনেকে নামাজ কালাম পড়ে না, নাস্তিক, অনেকে তো একেবারে রীতিমতো হোমোসেক্সের তারা সাপোর্টার। এবার মানে ইউরোপ আমেরিকাতে তারা ওই অ্যাজ এ সিট হিসেবে ওখানে তারা আশ্রয় আছে, যে বাংলাদেশে তারা এই কাজটা করতে পারছে না, হোমোসেক্স করতে পারছে না, এই দেশে তাদের জীবনে ঝামেলা আছে, এই জন্য তারা ইউরোপ আমেরিকাতে আশ্রয় নিয়েছে। এই সমস্ত মানুষ এখন জামাতের মুখপাত্র হয়ে গেছে, কথাবার্তা বলছে, এবং জামাত তাদেরকে অ্যাডপ্ট করছে, স্বীকার করছে যে ইয়েস দে আর আওয়ার কাস্টোডিয়ান। তো এই যে জিনিসগুলো হচ্ছে, তো এটা একটা পরিবর্তন, জামাতের একটা পরিবর্তন। এখন সেই পরিবর্তনই আপনি গিয়ে দেখেন এবি পার্টি চলছে তুরস্কে। আপনি তুরস্কেতে ইস্তাম্বুলে গিয়েছেন কিনা বা আঙ্কারাতে গিয়েছেন কিনা, আপনি কল্পনা করতে পারবেন না। ইউরোপের সেটা আধুনিক, মেয়েরা সিগারেট খাচ্ছে, দিদা আসছে সেখানে, ক্যাসিনো থেকে শুরু করে সব কিছু, কিন্তু ওখানে কিন্তু তারা ইসলামের কথা বলছে, ইসলামেরাইজেশন হচ্ছে, মানে এরদোয়ানের। জামাতে ইসলাম কি তার ইসলাম ধারার রাজনীতি ছেড়ে অসাম্প্রদায়িক হচ্ছে আপনি বলতে চাচ্ছেন? যদি আপনি ধরেন এবি পার্টিকে যদি তারা অনুসরণ করে, তাহলে তো তাই। এবি পার্টি তো তাদের অনুসরণ করেন না, এবি পার্টি তো এবি পার্টি না, একে পার্টি, মানে তুরস্কের একে পার্টি। তাহলে তাই, মানে আপনার মনে হচ্ছে যে ওইরকম একটা আধুনিকর দিকে তারা যেতেও পারে, এটা আপনার মনে হচ্ছে। এখন এই আলটিমেটলি দেখেন আপনি, তাদের যারা সাপোর্টার, তারা যখন কাউকে গালি দিচ্ছে, তো গালির মধ্যে তো ইসলাম নেই, ওই গালির মধ্যে তো কোরআন নেই, হাদিস নেই। এখন সাইফুল ভাইয়ের মতো একজন ভদ্রলোক মানুষ, তো
তো তাকে যখন জামাতের বট বাহিনী আক্রমণ করছে, আপনি তো তাদেরকে বুঝতে পারবেন না তারা কি হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, নাকি তারা সমকামী, লেসবিয়ান, নাকি গে, আপনি বুঝতে পারবেন না। তো তারা যেখানে যে অস্ত্র দরকার সেখানে সেই অস্ত্র ব্যবহার করছে। তো কাজেই এটা একটা আল্ট্রা মডার্ন, আধুনিক, যে আধুনিকতা শেখ হাসিনা ও ধারে কাছে এখনও যেতে পারেনি, যে আধুনিকতা এখনও তারেক জিয়া কল্পনাও করতে পারে।